এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। ভারতের বিপক্ষে টি-20 দলে জায়গা পেতে দেশীয় কোচদের অধীনে অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা। নির্বাচকদের আস্থা অর্জনই লক্ষ্য, দ্রুতই ফিট শরীফুলকে পাওয়ার আশা। এবং র্যাঙ্কিংয়ে উন্নতির আশায় ভুটানে গিয়ে অবনতি বাংলাদেশের। কোচ ফুটবলারদের পরিকল্পনা ও প্রস্তুতির ঘাটতি কারণ। দুর্বল পাইপলাইনের জন্য সাবেকদের কাঠ গড়ায় বাফুফে। কে হাসান মাহমুদ? ভারতের গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ সমর্থক সবার একই প্রশ্ন। চেন্নাই টেস্টের প্রথম সেশনে টাইগার পেসারদের দাপটে রীতিমতো ধুঁকছে ভারতের টপ অর্ডার। এরপর সবাই ইন্টারনেটে খোঁজ করেন এই ক্রিকেটারকে। হাসানের বোলিংয়ের প্রশংসা করে টুইট করেন হর্ষ ভোগলে ও ইয়ান বিশপ। তবে দারুণ বোলিং করেও ভারতীয় সমর্থকদের রোষানলে পড়েন তিনি। সামাজিক মাধ্যমে হাসানকে আক্রমণ করে মন্তব্য করেছেন ভারতীয়রা। 10 ওভারের আগেই নেই 3 উইকেট, সবগুলো স্বীকার করেছেন একজনই। ভারতীয়দের কাছে এই স্পেলের আগে হয়তো সেভাবে পরিচিত ছিলেন না হাসান। তাই তো আগুন ঝরানো বোলিংয়ের পর সবার প্রশ্ন, কে এই হাসান মাহমুদ? ভারতের মূলধারার গণমাধ্যমগুলো বেশ গুরুত্বের সঙ্গেই হাসানের খবর প্রচার করে। টেস্ট অভিষেক এবছর হলেও হাসান মাহমুদ আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন প্রায় 4.5 বছর। হাসানের বোলিংয়ের প্রশংসা করেছে ভারতের প্রায় প্রতিটি গণমাধ্যমই। অবশ্য তিনি এমন এক স্পেল করেছেন যার প্রশংসা না করেও উপায় নেই। পাকিস্তানের বিপক্ষে সিরিজেও হাসানের বোলিং ছিল দুর্দান্ত, সেটা উল্লেখ করা হয় প্রতিবেদনে। হাসান স্তুতিতে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার, সমর্থক, ধারাভাষ্যকারও। ক্যারিবিয়ান ইয়ান বিশপ হাসানের বোলিংয়ের লাইন লেন্থ দেখে মুগ্ধ। হর্ষ ভোগলেও প্রশংসা করতে কার্পণ্য করেননি। দিনের শুরুতেই হাসানের এমন বোলিং দেখে অনেকে মজার ছলে পোস্টও দিয়েছেন। টেস্ট ম্যাচ 5 দিনের, ভারতের ব্যাটসম্যানদের ছেড়ে দিতেও অনুরোধ করেন এক ভক্ত। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হওয়ায় বিরাট কোহলিকে নিয়েও হয়েছে ট্রল। তবে ব্যতিক্রমও আছে। সামাজিক মাধ্যমে ভারতীয় সমর্থকদের রোষানলেও পড়তে হয়েছে হাসান মাহমুদকে। এই পেসারের ইনস্টাগ্রাম প্রোফাইলে অশালীন মন্তব্য করেন ভারতীয় সমর্থকরা। কেন বিরাট রোহিতকে আউট করেছেন এমন কমেন্টও করেন অনেকে। ভারতে বাংলাদেশের অতীত ইতিহাস গর্ব করার মতো না, এবারও হয়তো তেমন কিছুরই প্রত্যাশা করেছিলেন সমর্থকরা। তাই তো ভারতের চোখে চোখ রেখে টাইগারদের এই লড়াই করাটা যেন কোনোভাবেই হজম হচ্ছে না ভারতীয় সমর্থকদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। চেন্নাইয়ে ভারতীয় সমর্থকদের দ্বারা মানসিকভাবে লাঞ্ছিত হয়েছেন টাইগার ক্রিকেটের আইকনিক ফ্যান রবি। এমনকি নিরাপত্তার দায়িত্বে থাকারও তার সঙ্গে করেছেন বৈষম্যমূলক আচরণ। এ নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রবি। বিসিসিআই এর কাছে চাইলেন প্রতিকার। প্রত্যাশা করছেন বাংলাদেশের খেলা দেখতে সে ভবিষ্যতে তার মতো যেন আর লাঞ্ছিত হতে না হয় কাউকে। চেন্নাইয়ে টাইগার রবির সঙ্গে কথা বলেছেন সহকর্মী মাহবুব রিমন। থেকে আফ্রিকা, ইউরোপ থেকে ওশেনিয়া কিংবা আমেরিকা, যখন যেখানে খেলে বাংলাদেশ ছুটে যান টাইগার সমর্থকরা। মাঠে দেন সাকিব মুশফিকদের অকুণ্ঠ সমর্থন। তেমনই এক আইকনিক ফ্যান টাইগার রবি, যিনি এসেছেন ভারতের এই চেন্নাইতে বাংলাদেশ ভারত 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে সমর্থন দিতে। কিন্তু স্টেডিয়ামে প্রবেশ করতে তার সঙ্গে হয়ে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কি হয়েছে বাকিটা শুনবো তার মুখ থেকেই। রবি, কেমন আতিথেয়তা পাচ্ছেন ইন্ডিয়ার কাছ থেকে? ভালো না, যেহেতু আমাদের বাংলাদেশে সুধীরের সচিন টেন্ডুলকার ফ্যান সুধীর, রোহিত শর্মার ফ্যান, ধোনির ফ্যান বাবুরাম, এরা কিন্তু আমাদের দেশে গিয়েছে। আমার 20-30 হাজার টাকা নিজে না খাইও কিন্তু ওরা আমাদের দেশের মেহমান হিসাবে ইজ্জত করেছি। এবং ওদের ডান্ডি নিয়ে পুলিশ সিকিউরিটি ঢুকতে দেবে না, আমরা রিকোয়েস্ট করতে। আর এই দেশের পুলিশও আমি হেল্প পাই না, আমার ডান্ডি নিয়ে ঢুকতে দেয় না। দেখেন কাগজ দিয়ে আমি বানিয়ে কিন্তু ভেলা করে আমি যে দেশেই যাই ডান্ডি কিন্তু অ্যালাউ করে। রবি, কি হয়েছে আসলে স্টেডিয়ামে? আপনার সঙ্গে দর্শকরা কেমন আচরণ করেছেন? দর্শকরা অনেক খারাপ আচরণ করেছে। আমার গাইলাইছে মৌকা বলে, প্লেয়াররা বলে আমার বাপ। তারপর আমার অনেক গাইলাইছে, আমি এ নিয়ে কোনো কিছু না, কিন্তু আমার দেশে নিয়েও গাইলে, দেশে নিয়ে গাইলে না আমি অনেক কষ্ট পেয়েছি। আমার এই ফেলাক আমি প্রথম হইলে গিয়ে নিচে ছিলাম,
আমার ওখানে ফ্ল্যাগ সরাইতে বাংলাদেশের ফ্ল্যাগ উড়াই দেবে না। আপনারা যদি বুলেটও চালান গুলি, আমি বাংলাদেশের ফ্ল্যাগ উড়াবই, মরে গেলে কোনো দুঃখ নাই, তবু লাল সবুজের ফ্ল্যাগ চেন্নাইয়ের মাটি উড়াবো। আপনি কি পুলিশকে কিছু বলেছেন বা কাউকে কোনো অভিযোগ করেছেন? আর যদি করে থাকেন তাহলে তারা কি বলেছে? পুলিশকেও বলেছি, পুলিশ কোনোই না। তারপরে যারা সিকিউরিটির বলেছে, আমি বলছি যে দেখেন গাইলে হেল্প করে, দেখাইও দিছি যারা। তারপরে কিছু কিছু পুলিশেরও মিশারায় দেখাই দিচ্ছে, আরও বেশি খেপতেছে। কিন্তু আমাদের দেশের পুলিশ সিকিউরিটির তো এরম না যে বিদেশি মেহমান গেলে তাদের আরও সিকিউরিটি। বাংলাদেশ খুব বেশি ভালো খেলছে, এ কারণেও কি তারা অনেক বেশি আক্রমণাত্মক হয়ে গেছে, এমনটা কি হতে পারে? ভালো খেলুক আর খারাপ খেলুক, আমি একা মাত্র আমার মক আরও অনেক ভাষা তো আমি বুঝি না, তারাই তারপর দেখাই দিচ্ছি করতেছে অনেক ধরনের নানা বিয়ার। কিন্তু এই জায়গা কোনো বাঙালি পাই না। এই যে আমি আমার মোবাইলে ভিডিও করে আমি জনগণের একটা জিনিস দেখাইতে চাই, আইন তো সবার জন্য সমান। আমি 2023 ওয়ার্ল্ড কাপে আইসিসি ফ্যামিলি মেম্বার হয়েছি, কিন্তু আমি ওইটা দেখানোর পরও ছাড় পাই। এই যে ডান্ডিনি ও কেমনে ঢোকে, আরও দর্শক রয়েছে, ও বলছে সুধীরও ঢুকতে দেবো না, আইন সবার সমান, পুলিশ প্রথমে, কিন্তু তারপরে সুধীরও ঢুকতে দেবে। আপনি নিশ্চয়ই প্রত্যাশা করছেন ভারতীয় যে ক্রিকেট সংস্থা বিসিসিআই নিশ্চয়ই এই বিষয়ে পদক্ষেপ নেবে। আমি আশাবাদী বিসিসিআই যে এই বিষয়ে পদক্ষেপ নেবে, যেহেতু আমি আইনের সম্মান করি। যদি ডান্ডি নিয়ে ঢুকতে দেয়, আমিও বাংলাদেশের আপনি যদি সুধীর ঢুকতে পারে তাহলে রবি কেন ঢুকতে পারবে না? আরও একজন, আরও আপনারা গ্যালারিতে যাই দেখেন, প্রতিটা দর্শকের হাতে কয়েকজনের হাতে ডান্ডি সহ উড়াচ্ছে। রোহিত শর্মার লোক আইয়া উড়াবে, তারপরে সুধীর বলেন, এরা যদি ঢুকতে পারে, তা আমিও তো আইসিসির ফ্যামিলি মেম্বার, আমিও তো বাংলাদেশের সুপার পান, ওরা যদি সুপার, আমি তো দেশের মেহমান। আমি চাই যে আমার ডান্ডি নিয়ে ঢুকতে দিক, আর আমার দেশে নিয়ে জানি না গালে দেয়, আমার মাতৃভূমিকে নিয়ে। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এটা কিন্তু নতুন নয়, এর আগেও অনেকবারই দেখেছি বাংলাদেশের সমর্থকরা যখন ভারতে এসেছেন তারা নানা ধরনের বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন। এবার আমাদের প্রত্যাশা অন্তত রবির এই বিষয়টি আমলে নেবে বিসিসিআই এবং একেবারে দ্রুত এবং কঠিনতর পদক্ষেপ নেবে। তবে সেটা কতটুকু বাস্তবে ধরা যায় সে প্রশ্ন তোলাই রইল। মাহবুব বিমন, সময় সংবাদ, চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই, ভারত। ভারতের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন করছে টেস্ট দলের বাইরে থাকা ক্রিকেটাররা। নির্বাচকদের নজর কাটতে দেশি কোচের অধীনে নিজেদের সর্বোচ্চ ট্রাই দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি সহ বাকি ক্রিকেটাররা। টেস্ট সিরিজ মিস হলেও ভারতের বিপক্ষে টি-20 সিরিজের আগে ফুল ফিট শরীফুল ইসলামকে পাওয়া যাবে বলে জানান কোচ সোহেল ইসলাম। যেখানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, সৌম্য সরকার ছাড়াও টি-20 দলের রাডারে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার। সম্প্রতি ওয়ানডে ও টেস্টে ভালো সময় পার করলেও শর্টার ফরম্যাটে উন্নতির গ্রাফ খুব একটা আহামরি নয় টাইগারদের। সেখানেও উন্নতির ছাপ রাখতে চান ক্রিকেটাররা। মিরপুরে তাই ঘন্টার পর ঘন্টা করেছেন অনুশীলন। ম্যাচ সিনারিওতে পাওয়ার হিটিংয়ের অনুশীলন করেন ব্যাটাররা। দীর্ঘ সময় ধরে ব্যাট চালান মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয় ও সৌম্য সরকার। মূলত দলে পাওয়ার হিটারের অভাব থাকায় এই দিকটাতে বিশেষ নজর কোচ সোহেল ইসলামের। জাতীয় দলের পাইপ লাইনে থাকা জিসান ইসলামের প্রশংসা করেছেন এই কোচ। যদিও জিসানের ভারতের বিপক্ষে টি-20 সিরিজের ডাক পাওয়ার বিষয়টা ছেড়ে দিলেন নির্বাচকদের উপর। ম্যাচ সিনারিও খেলা প্র্যাকটিস করছি, যেখানে ছোট ছোট সিনারিওতে কার কি রোল হবে এবং কিভাবে আসলে ওই জায়গাগুলোতে খেলবে, এই জায়গাগুলোতে ধরেই আমরা প্র্যাকটিস করা। আমরা ন্যাচারালি হিটার খুঁজছি, তো জিসান আলমের কথা বললেন, যার মধ্যে আসলে ওই গুণটা আছে, সে আসলে ন্যাচারাল হিটার। তো বা আমরা তাকে চেষ্টা করছি যে এইটারে কিভাবে সে ইন্টারন্যাশনালি আরও ভালো, মানে ইন্টারন্যাশনালি গেলে যেন সে এটারে দ্রুত কোপ করতে পারে। এটা তো আসলে সিলেক্টর যারা আছেন তারাই বলতে পারবেন, এবং টিমের যে হেড কোচ আছেন, ক্যাপ্টেন থাকবেন, তারা ডিসিশন নেবেন। ইনজুরি কাটিয়ে ফুল রান আপে বোলিং করেছেন শরীফুল ইসলাম। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে ফিট শরীফুলকে পাওয়া যাবে বলে জানান কোচ সোহেল ইসলাম। এছাড়া চেন্নাইয়ে প্রথম দিনে হাসান মাহমুদের বোলিংয়ের প্রশংসা করেন তিনি। যে প্ল্যান করা হয়েছিল এবং প্রিপারেশন যেভাবে নেওয়া হয়েছিল, যে এইসব উইকেটে কোন লেন্থে বল করতে হবে বা কি করা উচিত, আমার কাছে মনে হচ্ছে যে প্ল্যান যেভাবে করা হচ্ছে এক্সিকিউশনটা খুব ভালো অবস্থায় আছে। পুরো রিদমেই বল করছে এবং যে আমরা যে ছোট ছোট সিনারিওতে খেলছি সেখানে সে আসলে তার সর্বোচ্চটা দিয়ে প্র্যাকটিস করছে। তো আমরা আশা করতে পারি সে ইন্ডিয়ার সাথে টি-20 সিরিজে সে অ্যাভেলেবেল থাকবে। টেস্টের পর ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানেই টিম ইন্ডিয়ার চোখে চোখ রেখে লড়াই করতে চায় টাইগাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবলের খবর। ফিফা র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশের। 184 থেকে 2 ধাপ পিছিয়ে
186 নম্বর অবস্থানে এখন জামাল ভুঁইয়ার দল। ভুটানের বিপক্ষে সবশেষ ম্যাচে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি অবনমনের কারণ বলে মনে করছেন সাবেক জাতীয় দলের ফুটবলাররা। এছাড়া জাতীয় দলের দুর্বল পাইপলাইনের জন্য বাফুফেকে দুষলেন সাবেকরা। ফিফা র্যাঙ্কিংয়ে এগোবে বাংলাদেশ, সেই লক্ষ্য নিয়েই চলতি বছর ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে থিম্পু গিয়েছিল লাল সবুজ প্রতিনিধিরা। প্রথম ম্যাচ জিতলেও পরের ম্যাচে হেরে সিরিজ ড্র করে দেশে ফিরে জামাল ভুঁইয়ার দল। এতেই ঘটে হিতে বিপরীত। থিম্পুর দ্বিতীয় ম্যাচের ফলাফল প্রভাব ফেলেছে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে। 2 ধাপ পিছিয়েছে হ্যাভিয়ার ক্যাব্রেরার দল। ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 184 থেকে নেমে এখন 186 নম্বরে বাংলাদেশ। ভুটান সফরের আগে প্রস্তুতির ঘাটতিকেই অবনমনের প্রধান কারণ হিসেবে দেখছেন সাবেক ফুটবলাররা। এছাড়া কোচের পরিকল্পনা নিয়েও সন্দিহান সাবেকরা। লাস্ট ন্যাশনাল টিম যে প্রস্তুতিটা হয়েছিল মাত্র 16 জন প্লেয়ার নিয়ে তারা শুরু করেছিল। বাকি প্লেয়াররা ভুটানে যাওয়ার সময় যোগ দিয়েছে। আসলে এইভাবে বাংলাদেশের খেলোয়াড়রা অভ্যস্ত না, যে বাংলাদেশে সবসময় ক্যাম্পিং করে খেলে তারপরে যেত, এখনও একই রকম অবস্থা। আমার মনে হয় যে এখানে আমাদের প্রস্তুতিতে গলত ছিল, কোচের প্ল্যানিংয়ে গলত ছিল, যে একসাথে সে টিম পায়নি। কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা যে এখন আছে, ও প্লেয়ারই চিনে না আমি মনে করি। আমি অ্যাজ এ কোচ আমি মনে করি প্লেয়ার চিনতে পারে। যেসব প্লেয়াররা রেগুলার খেলছে মাঠে, সেই সব প্লেয়ারদের সে সাইডলাইনে বসা রেখেছে। যেসব নতুন নতুন প্লেয়াররা খেলছে কিন্তু ওদের তো অভিজ্ঞতাই কম, এক্সপিরিয়েন্স প্লেয়ার কম। 16 বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বে কাজী সালাউদ্দিন। তার মেয়াদকালেই বাংলাদেশের ফুটবল ইতিহাসে র্যাঙ্কিংয়ের সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছিল লাল সবুজ। 2018 সালে 197-এ ঠেকেছিল বাংলাদেশ দল। এরপর অনেক চড়াই উতরাই পেরিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতির পথে ছিল জামাল ভুঁইয়ার দল। তবে এবার র্যাঙ্কিংয়ে অবনতির জন্য জাতীয় দলের নড়বড়ে পাইপলাইনকে দায়ী করে বাফুফেকে দুষলেন সাবেক ফুটবলাররা। ফুটবল প্লেয়ার উঠে আসে না, মানে ফুটবল প্লেয়ার তৈরি করতে পারেনি, এটা আমাদের ব্যর্থতা, এটা পুরো বাংলাদেশের ব্যর্থতা আমি মনে করি। বাংলাদেশে যারা ফুটবলের সাথে সম্পৃক্ততা আছে তাদের সবারই ব্যর্থতা যে আজকে ফুটবলে যে অবস্থান হয়েছে। আর ফুটবল ফেডারেশন তার মূল বিষয়। ন্যাশনাল টিমটাই তৈরিটাই হচ্ছে ভুল সিস্টেমে, কারণ ন্যাশনাল টিমে যারা খেলছে ম্যাক্সিমাম প্লেয়ার সাইডলাইনে থাকে। ন্যাশনাল টিমে যারা কল পাচ্ছে, যারা যাচ্ছে, তারা লোকাল ফুটবলের বেস্ট 11-এ খেলছে না, এমনও প্লেয়াররা যাচ্ছে। তো যারা লিগে পারফর্ম করবে তাদেরকে নিয়েই আমার মনে হয় যে সামনের দিকে দেখা উচিত। এদিকে র্যাঙ্কিংয়ে 1 থেকে 15 নম্বরে থাকা দলগুলোর অবস্থান অপরিবর্তিত। শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আরও একটি সাফ জয়ের অভিযানে নামছে বাংলাদেশ। অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে লাল সবুজের সামনে শক্তিশালী ভারত। গেল বছর ফাইনালে হারের শোধ নিতে চায় লাল সবুজ বাহিনী। ভুটানের উচ্চতা ও আর্টিফিশিয়াল টার্ফের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা। টিটোর দলের লক্ষ্য চ্যাংলিবেথান স্টেডিয়ামে জয় নিয়ে অভিযান শুরু করা। ম্যাচটি শুরু সন্ধ্যা 6টায়। বছর ঘুরে বয়স ভিত্তিক ফুটবলে আরও একটি সাফের মঞ্চে দেখা হচ্ছে দু দলের। তবে এবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। দু দলের বেশিরভাগ ফুটবলারই গেল বছর অনূর্ধ্ব 16 সাফের ফাইনালে খেলেছে, তাই একে অপরের দুর্বলতা ও শক্তির জায়গা বেশ ভালোভাবেই জানা। আসর সামনে রেখে ইন্দোনেশিয়া ও লাদাখে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। সেখানে বিকেএসপিতে কয়েকদিনের অনুশীলনী সম্বল সাইফুল বাড়ি টিটুর। কদিন আগে নেপাল থেকে অনূর্ধ্ব 20 সাফ জয় করে ফিরেছিল বাংলাদেশ। বড়দের সে জয়ের অনুপ্রেরণা ছোটদেরও উজ্জীবিত করেছে বলে জানান কোচ। ভারতকে শক্ত প্রতিপক্ষ মানলেও আত্মবিশ্বাসী টিটু। প্রস্তুতি ম্যাচ বাইরে খেলিনি, আমরা বিকেএসপিতে ক্যাম্প করেছিলাম ফর দ্য রিজন অফ দ্য আর্টিফিশিয়াল গ্রাউন্ড। সো ওখানে আমরা বিকেএসপির সাথে যে কটা ম্যাচ খেলেছি, ইট হেল্পড আস, যেটা আমাদের সাহায্য করেছে যে মোর অন মোর হোয়াট টু ওয়ার্ক অন, যে কোন কোন জিনিসগুলিতে আমরা কাজ করা উচিত, কোন জায়গাটা আমাদের কিছুটা দুর্বলতা, ওগুলি নিয়ে কাজ করা ব্যাপার ছিল। আর ভুটানের আবহাওয়া, এটা তো একটু প্রথম ম্যাচে একটু মানে কষ্ট হবেই, যেহেতু অল্টিটিউডের ব্যাপারও আছে। টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচটা ইম্পর্টেন্ট হয়, আবার সেটা যদি ইন্ডিয়ার সাথে পড়ে তো এটা একটা বড় ব্যাপার। সো আমার মনে হয় ফুলি ছেলেরা তৈরি এই ব্যাপারে যে কীভাবে হ্যান্ডেল করবে। গেলবারের হারের চাপা কষ্টের জবাব দিতে চায় ফুটবলাররাও। ভারতকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যেতে চান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। ইন্ডিয়া ইজ স্ট্রং, বাট আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি আমাদের বেস্টটা দেওয়ার জন্য।
তো আমরাও আমার চেষ্টা করবো, মাঠে তো 90 মিনিটের ম্যাচ, যে যত কম গোল করবে, যে যত ভালো পারফর্ম করবে তারাই ম্যাচটা উইন হবে। বাট আমরা আমাদের জায়গা থেকে আমরা জানি আমরা এখানে কী করতে এসেছি বা আমাদের উদ্দেশ্য কী। বাট ফার্স্ট ম্যাচ এটা অনেক একটু টাফ, বাট আমরা চেষ্টা করব আমাদের সেরাটা দিয়ে ভালো কিছু করার। এই গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ 22 সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে। অনূর্ধ্ব 17 সাফে বি গ্রুপে আছে 4 দল: ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে নতুন কোচের অধীনে চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য বদলের আশায় নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের শিষ্যদের আতিথ্য দেবে ফরাসি ক্লাব মোনাকো। স্টেদে লুই দ্য সেকেন্ড স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে রাত 1টায়। একই সময়ে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদ। গানার্সদের প্রতিপক্ষ আতালান্তা এটিএমে খেলবে লাইপজিগের বিপক্ষে। নতুন মৌসুমে নতুন বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের অধীনে একের পর এক ম্যাচে গোল উৎসব করে যাচ্ছে কাতালানরা। ইয়ামাল রাফিনিয়ারা লিগের প্রথম 5 ম্যাচে 17 গোলের বিপরীতে হজম করেছে মাত্র 4টা। এমন সব পরিসংখ্যান ভয় জাগানো হলেও এবারে বার্সার সামনে পরীক্ষাটা ভিন্ন। লিগের সাফল্য ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে ধরে রাখতে পারে কিনা স্প্যানিশ জায়ান্টরা, সেটাও বড় প্রশ্ন। চ্যাম্পিয়ন্স লিগে যাচ্ছে তাই অবস্থা কাতালানদের। 2015-তে চ্যাম্পিয়ন হবার পর থেকে মাত্র একবারই কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারে স্প্যানিশ ক্লাবটা। অথচ এর আগে 1999 থেকে 2015 পর্যন্ত 15 আসরের 10টাতেই সেরা 4-এ উঠেছিল বার্সেলোনা। দলের ভাগ্য পরিবর্তনের কাজটা যে কঠিন তা জানেন কোচ নিজেও। বার্সেলোনার মতো বড় ক্লাবগুলো টাইটেল জিততে চায়। চ্যাম্পিয়ন্স লিগ বিশ্বের সেরা প্রতিযোগিতা। আমরা সবাই এখানে খেলা উপভোগ করি, তবে বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলতে আপনাকে প্রস্তুত হতে হবে। আপনি যদি মনোযোগী না হন, 100% প্রস্তুত না থাকেন, তাহলে আপনার এই প্রতিযোগিতা জেতার সুযোগ নেই। কেবল টুর্নামেন্ট নয়, প্রতিপক্ষ নিয়েও ভাবতে বাধ্য বার্সেলোনা। দারুণ ছন্দে আছে ফরাসি ক্লাব মোনাকো। এবারের প্রাক মৌসুমের ম্যাচে বার্সাকে হারানোর সুখস্মৃতিও চাঙ্গা। সব মিলিয়ে শেষ 6 ম্যাচে 5 জয় 1 ড্র। আনবিটেন বার্সার মতো ফ্রেঞ্চ ক্লাবটিও এখন পর্যন্ত অপরাজিত। বার্সেলোনার মতো একই সময়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে আর্সেনাল। ইউরোপা লিগের বর্তমান চ্যাম্পিয়ন ইতালিয়ান ক্লাব আতালান্তার মাঠে আতিথ্য নেবে গানার্স। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইংলিশ ক্লাবটার চিন্তার কারণ ইনজুরি। আর্সেনালের বড় মাথা ব্যথা অধিনায়ক মার্টিন ওডেগার্ডের ইনজুরি। নেশনস লিগে গোড়ালির চোটে পড়েন এই মিডফিল্ডার। মধ্যমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে বিপদে গানার্স। আতালান্তার মাঠে শিষ্যদের সে চ্যালেঞ্জ নিতে বললেন আর্সেনাল বস। সে আমাদের ক্যাপ্টেন, কোনো সন্দেহ ছাড়াই দলের অন্যতম বড় খেলোয়াড়। শেষ 2-3 মৌসুমের সবচেয়ে বেশি যদি নাও হয়, অন্যতম ধারাবাহিক ফুটবলার। আমাদের পরিচয় অনেকটাই বহন করে তার খেলার ধরন। এটার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। বৃহস্পতিবার রাতে কেবল এই 2 ম্যাচ নয়, উত্তাপ ছড়ানো দ্বৈরথের দেখা মিলবে মাদ্রিদেও। মেট্রোপলিটানোতে জার্মান ক্লাব আরবি লাইপজিগকে আতিথেয়তা দেবে অ্যাথলেটিকো মাদ্রিদ। দুই দলই চলতি মৌসুমে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি। তবে মঞ্চটা চ্যাম্পিয়ন্স লিগ হওয়ায় হিসেব নিকেশও ভিন্ন। হোম কন্ডিশনের সুবিধা থাকলেও উঠতে থাকা লাইপজিগকে থামাতে পারবে কিনা অ্যাথলেটিকো, সেটাও এখন দেখার বিষয়। সাব্বির মিথুন, সময় সংবাদ। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আইপিএল এর নিলাম। তবে ভারত নয়, দেশের বাইরে অনুষ্ঠিত হবে এবারের অকশন বলে খবর প্রকাশ করেছে ভারতের বেশ কিছু গণমাধ্যম। দিনক্ষণ চূড়ান্ত না হলেও নভেম্বরের 15 তারিখের মধ্যে রিটেইন প্লেয়ারের তালিকা জমা দেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে এবারের নিলাম আয়োজনের জন্য আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। পেট্রোডলারের সমৃদ্ধ দেশ সৌদি আরব। ফুটবলে আধিপত্যের পর এবার ক্রিকেটেও প্রভাব বিস্তারের চেষ্টায় মধ্যপ্রাচ্যের দেশটি। কারি কারি অর্থের বিনিময়ে নামি দামি ফুটবলার দলে ভেড়াচ্ছে সৌদি ক্লাবগুলো। এবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এ চোখ দেশটির।
আইপিএলে এবারের নিলাম কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা জল্পনা কল্পনা। শোনা যাচ্ছিল দুবাইয়ে আয়োজিত হতে পারে এবারের অকশন। ভারতীয় গণমাধ্যমের বরাতে এবারও দেশের বাইরেই নিলাম আয়োজনের পরিকল্পনা বিসিসিআই এর। তবে সে তালিকায় উঠে এসেছে দোহা ও আবুধাবির নাম। তবে চমকের খবর আছে একটি, এবারের আইপিএল নিলাম আয়োজনে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানাচ্ছে এমন খবর, গেল বেশ কয়েক বছর ধরেই ক্রীড়াঙ্গনে বিনিয়োগ করতে শুরু করেছে সৌদি আরব। সে ধারাবাহিকতায় এবার বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি আইপিএল এর অকশনও আয়োজন করতে চায় তারা। এবারে নিলাম চলতে পারে দুদিন ধরে। নভেম্বরের 3য় বা 4র্থ সপ্তাহে নিলাম আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। তবে ইতোমধ্যে আইপিএল এর 10টি ফ্র্যাঞ্চাইজি কর্তাদের জানানো হয়েছে নিলাম অনুষ্ঠিত হবে ভারতের বাইরে। গুঞ্জন আছে সেপ্টেম্বরের শেষেই প্লেয়ার রিটেনশন নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে বিসিসিআই। আগামী 15 নভেম্বরের মধ্যে রিটেন প্লেয়ারদের তালিকা জমা দেওয়া সম্ভাব্য তারিখ। নিলামের আগে 2 মাস সময় পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে দলগুলো কতজন ক্রিকেটার রিটেইন করতে পারবে তা নিয়ে স্পষ্ট কিছুই এখনো জানায়নি আইপিএল কর্তৃপক্ষ। তবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ নাগাদ রিটেনশনের বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পেলে খেলোয়াড় নিতে সিদ্ধান্ত নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নতুনভাবে নতুন রূপে আইপিএল মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের, আর সেজন্য এবার নতুন আঙ্গিকে বেশ কিছু পরিকল্পনা বিসিসিআই এর। তাজিন খন্দকার, সময় সংবাদ। মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় বিমল কর। বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রীয় সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সাবেক এই ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তার পরিবারও। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের সক্রিয় সদস্য হিসেবে ছিলেন বিমল কর। সে সময় ভারতের বিভিন্ন জায়গায় ফুটবল খেলে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন তিনি। স্বাধীন বাংলা ফুটবল দলে যোগ দেওয়ার আগে ঢাকায় আজাদ স্পোর্টিং এর হয়ে খেলেছেন তিনি। খেলোয়াড় পরবর্তীতে বাবা রেফারি বিমল কর নামে সবাই চিনত। আর এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন বা ফুটবল সংশ্লিষ্ট যারা বলেন তারা যথেষ্ট সম্মান করছে, সবসময় আমার বাবাকে সম্মান করতো। শেষ বিদায়টা অনেক গর্বিত, আমরা গর্বিত, এটা বাবার প্রাপ্য ছিল। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতের বিপক্ষে টি-20 দলে জায়গা পেতে দেশীয় কোচদের অধীনে অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা। নির্বাচকদের আস্থা অর্জনই লক্ষ্য, দ্রুতই ফিট শরীফুলকে পাওয়ার আশা। এবং র্যাঙ্কিংয়ে উন্নতির আশায় ভুটানে গিয়ে অবনতি বাংলাদেশের। কোচ ও ফুটবলারদের পরিকল্পনা ও প্রস্তুতির ঘাটতি কারণ। দুর্বল পাইপলাইনের জন্য সাবেকদের কাঠগড়ায় বাফুফে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।